আবু হাসান কই? আবু মোবাইল ভাষণ দিলে কেমন করে হয়? বাবা আগে সামনে যাও, সাজিদ আরো যাও। স্যার একটু সামনে স্যার। হ্যাঁ আরো যাও ভাই এইদিকে একটু স্যার ধরে রাখি স্যার। স্যার একটু সামনে দেখি স্যার। ভাই সামনে একটু ফাঁকা করেন ভাই, ক্যামেরাগুলো একটু সরান। একটু পিছিয়ে যান, তো পিছিয়ে যান। একটু সাইড দেন। ভাইজান কি ছবি উঠাবেন? একটু সুযোগ দেন আমাদেরকে, আমরা কাজটা শেষ করে নিই। যদি আবু সাইদের নামে একটা চেয়ার করেন, আমরা এটা একটা চিন্তা করতে পারি এবং সেই ধরেন শহীদ আবু সাইদ চেয়ার। এটা বলতে গেলে 15 বছরের প্রেক্ষাপট একটু বলতে হবে যে আসলে শেখ হাসিনা এই যে 15 বছর ধরে একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসন চালিয়ে গেল বাংলাদেশের উপরে, এতগুলো মানুষকে গুম করলো, খুন করলো, এতগুলো মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো, বিচার বহির্ভূত হত্যা করলো, কত মানুষকে পঙ্গু করে দিল, কত মানুষ, কত মা বাবা, কত স্ত্রী জানে না তার স্বামী আর ফিরে আসবে কিনা, কত মা বাবা জানে না তার পুত্রের কি হয়েছে, কত কন্যা জানে না তার বাবা কোথায়, এখনো কেঁদে বেড়ায় প্রেস ক্লাবের সামনে। এই যে করে গেল, এটা দায় কি শুধু শেখ হাসিনা, নাকি দায় সকলে, নাকি দায় যারা চুপ করেছিল? এবং সেই দায় যদি আমি হিসাব করতে যাই, সেই দায়ের মধ্যে তো সংবাদ মাধ্যমও আছে। সংবাদ মাধ্যম কি দায় এড়াতে পারবে যে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা ছিল না? এটা কি সংবাদ মাধ্যম বলতে পারবে? আমরা যে সংবাদ সম্মেলনের নামে যে সার্কাস দেখতাম, সেখানে সব তথাকথিত সম্পাদকেরা গিয়ে যে ভাষায় কথা বলতেন এবং আমরা অবাক হয়ে শুনতাম যে এরকম মেরুদণ্ডহীন ব্যক্তি সম্পাদক হতে পারে একটা পত্রিকা, টেলিভিশনে, এবং তারা নির্লজ্জভাবে এক ব্যক্তির স্তুতি করে যাচ্ছে। এখানে কেউ কেউ বলছে সব অদ্ভুত অদ্ভুত কথা। একজন বলছে আপনাকে আর আমরা পাবো না, আপনি তো বিশ্ব নেত্রী হয়ে গেছেন। আর একজন বলছে আমি তাকে গান শোনাতে বলছে হাসিনা, তুমি একটা গান গাও। সে বলছে আপনার বেডরুমে গিয়ে গান শুনিয়ে আসবো। মানে কি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কি ভাষা আর কথিত প্রধানমন্ত্রী কি ভাষা, এটা কি সম্ভব? এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। এবং এর কারণটা কি ছিল? কারণটা ছিল একটা, আমার সহকর্মী আব্দুল্লাহ বলেছে, কর্পোরেট কালচার। পুরো সংবাদ মাধ্যম একটা কর্পোরেট দুনিয়ার কাছে বন্দী হয়ে গেছে। তার মানে যে সমস্ত কালো টাকার মালিক, যে সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ, তাদের যে দুর্নীতি, এটাকে জায়েজ করবার জন্য তারা মিডিয়াকে ব্যবহার করেছে এবং যার যার ব্যবসায়িক স্বার্থ সেটাকে দেখবার জন্যে বা সেটাকে সমর্থন করবার জন্য, সে স্বার্থ উদ্ধার করবার জন্যে সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এখনও তো তাই, এখনও তো কর্পোরেট যে আমি কি বলবো চেইন, একটা শৃঙ্খল, কর্পোরেট শৃঙ্খলের কাছ থেকে তো সংবাদ মিডিয়া তো এখন মুক্ত হয় নাই। তো যতদিন আপনি কর্পোরেট শৃঙ্খল থেকে মুক্ত না হবেন, ততদিন আপনি মন খুলে লিখতে পারবেন না। কারণ আপনার যিনি মালিক
তিনি আপনাকে লিখতে দেবেন না, কারণ তার নানা রকম স্বার্থ জড়িত হয়ে যাবে। এই জন্যে কর্পোরেট এই দুনিয়া থেকে মিডিয়াকে মুক্ত করাটা খুব জরুরি। কিন্তু ব্যাপারটা বলা সহজ, করা কঠিন, কারণ অনেক টাকা লাগে, একটা পত্রিকা চালাতে অনেক টাকা লাগে। তো সাধারণ মানুষ টাকা কেন লগ্নি করবে, এটা একটা প্রশ্ন চলে আসে। কাজে এটা আমাদের একটা অন্তহীন লড়াইয়ের ব্যাপার, যে আমাদেরকে লড়াই করে যেতে হবে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিকদেরও একটু সাহস সঞ্চয় করতে হবে, যে হ্যাঁ সম্পাদক বলল, কিন্তু সাংবাদিক যদি বলে না আমি আপনার এই ফরমাইশি নিউজ আমি লিখতে পারবো না, এই কথাটি বলার সাহসটা সঞ্চয় করতে হবে আমাদের সকল সাংবাদিকের। সেই অর্থে সম্পাদকদেরও সাহস সঞ্চয় করতে হবে মালিককে বলতে যে আপনার কর্পোরেট কালচার, কর্পোরেট স্বার্থ আমি সম্পাদক আমি উদ্ধার করব না। এইগুলো তার মানে এই দায়িত্বটা সাংবাদিকের আছে, এই দায়িত্বটা সম্পাদকের আছে, মালিকেরও আছে, এই দায়িত্ব মালিকেরও আছে, যে আপনারা দয়া করে আপনার সংবাদপত্রকে মাধ্যমে আপনার স্বার্থ উদ্ধার করবেন না, এই কাজটা আছে। তো এখন আমাদের একটা সুযোগ এসছে সামনে, যে আমরা যে ফ্যাসিবাদ, যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তো গড়ে উঠেছিল বাংলাদেশে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং তার শাহাদাতের মধ্যে দিয়ে এবং ওর মতো আরও অসংখ্য শহীদের শাহাদাতের মধ্যে দিয়ে আমরা মুক্তি লাভ করেছি, আমরা একটা নতুন জীবন লাভ করেছি। এবং সেই মুক্তি লাভটা কি? সেই মুক্তি লাভ আপনার আমার জনগণের ফ্রিডম, আমরা যেটাকে ফ্রিডম বলি, স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, আমরা তার সুযোগ পেয়েছি। আর একটা স্বাধীনতা পেয়েছি আমরা, রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেটা দিল্লির কাছে চলে গিয়েছিল, সেটা মনে হচ্ছে যেন আবার ফিরে এসছে। বাংলাদেশের জনগণ দিল্লির কাছে হারানো সার্বভৌমত্ব আবার আবু সাঈদের রক্তের মধ্যে দিয়ে তারা আবার এটাকে কেড়ে নিয়েছে দু হাতের মধ্যে, বাংলার সার্বভৌমত্ব। এবং আজকে যখন আবু সাঈদের কবর আমি জিয়ারত করতে গেলাম, তার বাবা মায়ের সাথে কথা বললাম, আমি একটা কথা বারে বারে বলেছি, যে আমি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আছি অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, কিন্তু আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করেছি। আমার মনে হয়েছে যে আমি আবু সাঈদের দেশের মানুষ, আমার মনে হয়েছে আমি আবু সাঈদের তুলনায় অনেক ক্ষুদ্র, আমি লড়াই করেছি, আমারও রক্ত ঝরেছে, আপনারা শুনেছেন, কিন্তু আবু সাঈদের মতো ওরকম সাহস দেখাতে পারি নাই যে উদ্যত বন্দুকের সামনে, হাসিনার জল্লাদদের বন্দুকের সামনে দুই হাত বাড়িয়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, অতটা সাহস আমি দেখাতে পারি নাই। কিছুটা হয়তো আমি দেখিয়েছিলাম কুষ্টিয়ায়, যখন ওই আমাকে আক্রমণের পরে পুলিশ আসলো আধ ঘন্টা পরে, ওরা আধ ঘন্টা সময় দিয়েছিল যে আমাকে হত্যা করবার জন্য। তো যখন পুলিশ আসলো নাটকের শেষে, আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হলো ইন্ডিয়ান ডগ, তোমরা সব ভারতের কুকুর, এই পুলিশদের বলেছিলাম। এটা এখন এই ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ান ডগ বলছি, ভারতীয় কুকুর বলছি। আমার তখন মনে হয় নাই যে ওরা ইচ্ছা করলে আমাকে গুলি করে দিতে পারে, এটা আমার মাথায় আসে নাই তখন। যাই হোক, তো আজকে যেটা বলছিলাম যে আবু সাঈদদের রক্তের উপরে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি, সেই স্বাধীনতা রক্ষায় আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সাংবাদিক সমাজকে আজকে বলতে হবে আমরা কোনো কর্পোরেট মালিকের ক্রীড়নকের ভূমিকা পালন করব না। আজকে সম্পাদকদের বলতে হবে আমরা মালিকের স্বার্থ উদ্ধারে পত্রিকাকে ব্যবহার হতে দেব না, প্রয়োজনে আমরা চাকরি ছেড়ে দেব। সাংবাদিকদের বলতে হবে সম্পাদককে যে আপনার নির্দেশে আমরা ফরমাইশি নিউজ পাঠাতে পারবো না, আমরা যা সত্য তাই বলবো। তাহলে এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তাহলে মনে হবে যে আবু সাঈদ যে জন্যে জীবন দিয়েছে সে, তার প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারলাম। সুতরাং এই সংবাদ মাধ্যম আমি দেখতে চাই যে এই সংবাদ মাধ্যমে সবাই সবার কথা বলতে পারবে, তথ্যভিত্তিক কথা হতে হবে, কিন্তু সবাই সবার কথা বলতে পারবে। যেমন ধরুন রাজনৈতিক চিন্তা চেতনার দিকে, রাজনৈতিক চিন্তা চেতনা, ধর্মীয় চিন্তা চেতনার দিকে বাংলাদেশের, আমার দেশের এক ধরনের সম্পাদকীয় নীতি। যেমন আমার দেশের সম্পাদকীয়, আমি যখন দায়িত্ব নিলাম তার আগে মাস হেঁটে লেখা থাকতো
আমার দেশ সবার কথা বলে, সবার কথা বলে। আমি হেসে আমার কলিগদের বললাম, আচ্ছা আমার দেশ কি চোর ডাকাতের কথাও বলে? আপনারা যে বলছেন আমার দেশ সবার কথা বলে, আপনার মনে আছে নিশ্চয়ই না যে আমার দেশ কি দুর্নীতিবাজের কথা বলে, আমার দেশ কি চোর ডাকাতের পাশে থাকে? তাহলে সবার কথা বলে বলছেন কেন? আমি ওটাকে কেটে লিখেছিলাম ওই দিন, আমার দেশ স্বাধীনতার কথা বলে। তার মানে এই স্বাধীনতা দুটো, এই স্বাধীনতার অর্থ দুটো। একটা স্বাধীনতা জনগণের স্বাধীনতা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, জনগণের লেখার স্বাধীনতা। আর একটা স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশ যেন কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করে। কাজে আমার দেশ ওই দুই ধরনের স্বাধীনতার কথা বলে। আমার দেশ লেখার স্বাধীনতার কথা বলে, আমার দেশ রাষ্ট্রের স্বাধীনতার কথা বলে। তো কাজেই আমরা যদি এটা মনে রাখি এবং এটা মনে করে আমি যে কথাটা বলছিলাম, তাহলে আমার নীতি হলো এটা। এখন অন্য একটা পত্রিকা, আমি কোনো পত্রিকার নাম নিতে চাই না এখানে, আমি একজন সম্পাদক, এটা সমীচীন না। সেই পত্রিকা যদি মনে করে তারা কোনো বিশেষ দেশের দালালি করবে, মনে করতেই পারে। আমি কিন্তু সেই পত্রিকা বন্ধ করে দেওয়ার পক্ষপাতী না। আমি চাই সেই পত্রিকা তার মতো করে লিখবে, তার লেখার জবাব আমি আমার লেখা দিয়ে দেব। তারপরে জনগণ ঠিক করবে কে ঠিক বলছে, ওই পত্রিকা ঠিক বলছে নাকি আমার দেশ ঠিক বলছে। আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছে। আমার ক্ষেত্রে আমার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমার মত প্রকাশ আমাকে করতে দেওয়া হয় নাই। আমি বরং বলবো সকলের মত প্রকাশের অধিকার থাকতে হবে, যদি সেটা তথ্যভিত্তিক হয়। কারো মত প্রকাশে বাধা নাই। আমরা ইন্টেলেকচুয়ালি একে অপরের সাথে ফাইট করব, আমরা আর্গুমেন্ট করব, তারপরে জনগণ ঠিক করবে কারা ঠিক করছে। যেমন ধরেন আজকে 11 বছর পরে তো আমরা বলতে পারি শাহবাগ ভুল ছিল, আমার দেশ সঠিক ছিল। আজকে 11 বছর পরে এটা আমরা বলতে পারি। হ্যাঁ, সময় লেগেছে, আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু আজকে 11 বছর পরে বাংলাদেশের মানুষ স্বীকার করছে যে শাহবাগে সেদিন ফ্যাসিবাদের পদধ্বনি ছিল, যেটা আমার দেশ একমাত্র লিখেছিল। তাহলে কাল বলে না ইতিহাস বিচার করবে আপনি কোথায় আছেন। কাজেই আমি এমন সাংবাদিকতা দেখতে চাই যেখানে ডিজিটাল আইনের খড়গ আমার মাথার উপরে ঝুলবে না। আমি কিন্তু একটা মামলার এটা আপনারা ভুলে গেছেন সাংবাদিকরা, আপনারা শুধু ডিজিটাল আইনের কথা বলেন। ডিজিটাল আইনের পিতা যে আইন ছিল, ফাদার যে আইন ছিল, সেটা ছিল আইসিটি অ্যাক্ট 57-58 ধারা। এটা আজকাল আমরা বলি না, তথ্য প্রযুক্তি আইন, এটা ভুলে গেছি আমরা। তথ্য প্রযুক্তি আইনের সন্তান হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি কিন্তু 1 নম্বর আসামি, তথ্য প্রযুক্তি আইনের 1 নম্বর আসামি আমি, এবং প্রথম মামলার আসামি আমি। কেন? স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করবার জন্য, স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করবার জন্য। আচ্ছা, আপনারা সবাই সম্পাদক সাংবাদিক এখানে আছেন। অনুসন্ধানী একটা সম্পাদক, একটা সাংবাদিক জীবনে কি করতে চায়? অনুসন্ধানী সাংবাদিকতা করতে চায়। সে বলতে চায় যে আমার এমন একটা নিউজ হবে, এমন নিউজ আমি বের করব যেটা আরেকজন পারেন। এটা তো কম্পিটিশন। তো আমার যে স্কাইপ কেলেঙ্কারির যে নিউজ, এর থেকে বড়, এর থেকে সঠিক, এর থেকে চাঞ্চল্যকর অনুসন্ধানী সাংবাদিকতা গত 53 বছরে হয়েছে বাংলাদেশে। আপনাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখেন যে আমরা স্কাইপ কেলেঙ্কারিতে যা বের করেছিলাম, এর থেকে বড় অনুসন্ধানী সাংবাদিকতার নজির বাংলাদেশে নাই। অন্য কোনো দেশ হলে ওই সাংবাদিক যারা এটা জড়িত ছিল তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেত ওই অনুসন্ধানী সাংবাদিকতার জন্য। যে একজন বিচারকের চেয়ারে বসে সে কত বড় অন্যায় করছে সেটার তথ্য প্রমাণ সহ আমার দেশ সেদিন বের করে দিয়েছিল। অথচ পরিণতিতে আমাকে জেলে যেতে হয়েছে, পুরস্কার তো দূরের কথা, জেলে যেতে হয়েছে। আমি চাই, এমন সাংবাদিকতা চাই যে স্কাইপ কেলেঙ্কারির মতো নতুন যদি কোনো নিউজ বাংলাদেশে আসে এ ধরনের, তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে।